আজকের ছোট গল্প হিংসার বদলা ভালোবাসা। কলমে দেবিকা মিত্র। সুনন্দা ওরফে নন্দা যেদিন এই ঘোষবাড়িতে বিয়ে হয়ে এলো সেদিন থেকেই ওর শাশুড়ি মা শুভা তার এতদিনের সংসারের সব দায় দায়িত্ব নন্দার হাতে সঁপে দিলেন। উনি একগাছা বিছে হার নন্দার গলায় পরিয়ে দিলেন আর একজোড়া বালা হাতে পরিয়ে দিয়ে বললেন, আজ থেকে তোর হাতে বেড়ি লাগিয়ে দিলাম বলে মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। এতেও উনি ক্ষান্ত হলেন না। এরপর নিজের শাড়ির আঁচল থেকে চাবির গোছাখানা খুলে নিয়ে নন্দার হাতে ধরিয়ে দিয়ে বললেন, সংসারের সব কিছু দেখাশোনা করার ভার আজ থেকে তোকে দিলাম। আজ আমি মুক্ত। এতক্ষণ ধরে শুভার ননদ বিপাশা মুখ বুজে সব লক্ষ্য করছিল, একবারও ঠোঁট ফাঁক করেনি। কিন্তু যখন চাবির গোছার হাত বদল হলো তখন আর কথা না বলে থাকতে পারেনি। বলে, এ কী করলে বৌমণি? এতদিনের সংসারের ভার নতুন বউ আসতে না আসতেই তার হাতে তুলে দিলে। একজন অচেনা অজানা মেয়ের হাতে কেন দিলে? শুভা বলেন, আমিও তো তোদের এই সংসারে একদিন অচেনা অজানা হয়েই এসেছিলাম। আমার শাশুড়ি মাও তো আমার উপর ভরসা আর বিশ্বাস করেই বিয়ে হয়ে আসার সাথে সাথে সংসারের ভার আমার কাঁধে দিয়ে মুক্ত হয়েছিলেন। তখন তোর বয়স কত হবে? 4 কি 5? সংসারের ভারের মধ্যে যে তুইও ছিলি বিপাশা। তোর কিছুই মনে থাকার কথা নয়। আমি কি ওনার বিশ্বাসের অমর্যাদা করেছি? নন্দাও দেখবি আমার মান রাখবে। বিপাশা বলে, তোমার যত আদিক্ষেতা বৌমণি। শুভা বলেন, অনেক কথা হয়েছে, এবার তুই আশীর্বাদের কাজটা তাড়াতাড়ি সেরে নে। রান্নাঘরে যে অনেক কাজ পড়ে আছে, আমাদের তাড়াতাড়ি শেষ করতে হবে। আজ যে নন্দা সব ভরা জিনিস দেখবে। শুভা হন্তদন্ত হয়ে রান্নাঘরের দিকে যাওয়ার আগে বলেন, শোন বিপাশা, তোর আশীর্বাদ করা হয়ে গেলে নন্দাকে জামা কাপড়গুলো বদলে ফেলতে সাহায্য করিস, আর যদি কোনো দরকার পড়ে আমাকে বলিস। বিপাশা মুখে কিছু না বলে ঘাড় কাত করে সম্মতি জানায়। বিপাশা ভাইপোর বিয়ে উপলক্ষে 7 দিন আগে থেকেই উপস্থিত। সন্তানহীনা বিপাশার পিছুটান বলতে ওর স্বামী অশোক আর শাশুড়ি। কিন্তু শাশুড়ি এতই কর্মঠ যে ওনাকে বিপাশা দেখে না, বরং উনি বিপাশা আর অশোককে দেখভাল করেন। বিয়ে বউ ভাত বেশ ভালোই মিটে যায়, কিন্তু বিপাশার যেন বাড়ি ফিরে যাওয়ার কোনো তাড়া নেই। দিন রাত শুভার পিছন পিছন ঘুরছে আর নন্দার চাল চলন বেশভূষা নিয়ে শুভার কানে গুজগুজ করে চলেছে। শুভা বিরক্তি প্রকাশ করছেন, কিন্তু ও সবের ধার ধারে না। বাপ মা মরা বিপাশা এক প্রকার শুভার ছত্রছায়াতেই মানুষ হয়েছে, তাই ওকে বকাবকি করতে বা মুখ ঝামটা দিয়ে কথা বলতে নরম মনে শুভার খুব খারাপ লাগে। তাই ওর কথার প্রতিবাদ করতে পারেন না। ভাবেন, কদিন আর থাকবে, 2 দিন বাদেই তো শ্বশুরবাড়ি চলে যাবে। নন্দা আজ সকাল সকাল উঠে স্নান সেরে নিয়েই সৌম্যকে ডেকে দেয়, কারণ আজ যে ওদের অষ্টমঙ্গলা করতে যেতে হবে বরাহনগর বাড়িতে। এক্ষুনি ও বাড়ি থেকে যে ওদের নিতে চলে আসবে, তাই এত তাড়া আর আনন্দ। নন্দা ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে সোজা রান্নাঘরের দিকে যেতেই শুভা বলেন, কি চাই ওখানে? যা নিজের ঘরে, সৌম্যকে রেডি কর আর নিজেও রেডি হয়ে নে। শুভা আবার বলেন, দাঁড়া নন্দা, আমি তোর জন্যে একটু চিড়ের পোলাও বানিয়েছি। শুনেছি তো তুই চিড়ের পোলাও খেতে খুব ভালোবাসিস। আগে ওটুকু খেয়ে নিয়ে তারপর কাপড় পর। নন্দা অবাক হয়ে শুভার দিকে তাকিয়ে বলে, তুমি কি করে জানলে মা আমি চিড়ের পোলাও খেতে ভালোবাসি? শুভা বলেন, যেদিন তোদের বাড়ি পাকা কথা বলতে গিয়েছিলাম সেদিন তোর কাকিমার কাছ থেকে সব জেনে এসেছি। জানি না তোর কাকিমার মতো এতটা ভালো হবে কি না।
তাড়াতাড়ি খেয়ে নিয়ে রেডি হয়ে নে। আর সৌমের স্নান হয়ে গেলে ও যেন আগে এসে টিফিন খেয়ে নিয়ে তারপর যেন রেডি হয়। নন্দা বলে, এত সব কখন করলে, আমাকে ডাকোনি কেন? পাশ থেকে বিপাশা ফট করে ফোড়ন কেটে বলে ওঠে, তোমারই তো উচিত ছিল বৌমণির ঘুম থেকে ওঠার আগে ওঠা। এখন আর ন্যাকামো করে কি হবে? সুভা ওকে বাধা দেওয়ার আগেই বিপাশা আবার বলে ওঠে, দেখলে, নিজে তো স্নান টান সেরে রেডি, তার সাথে তোমার ছেলেকেও ঘাট ধরে বাথরুমে পাঠিয়েছে। আর সৌম্যকেও বলি হারি বাবা, বউ বলল আর তুই সোজা স্নানে চলে গেলি। এ তো দেখছি দুদিন এসেই তোমার সৌম্যকে কবজা করে হাতের মুঠোই করে নিয়েছে। তোমার কপাল পুড়ল গো বৌমণি, তোমার ছেলে এবার তোমার হাত ছাড়া হয়ে গেল যে। নন্দা একটু রাগ করেই নিজের ঘরেই চলে যায়। সুভা বলেন, দিলি তো মেয়েটার মেজাজটা খারাপ করে। কি সুন্দর হাসি খুশি ছিল, তোর এসব কথা বলার কি দরকার ছিল বলতো? মা বাপ মরা নন্দার কাকা কাকিমা আর একমাত্র খুড়তুতো ভাই সুমনই ওর সব। কাকার বাড়িটাই ওর বাপের বাড়ি। কাকা আর ভাই আসে ওদের নিতে। সুমন এসে দিদিভাইকে জড়িয়ে ধরে। এই দিদিভাই যেমন সুমনের প্রাণ, আর সুমন তেমন নন্দার প্রাণ। ভাই বোনের খুব ভাব। ওদের দেখে বিপাশা কিছু ফোড়ন কাটবে না, তা তো হয় না। ফট করে পাশ থেকে বিপাশা বলে ওঠে, যত রাজ্যের ন্যাকামো, তাও যদি নিজের মায়ের পেটের ভাই হতো। নন্দা ছল ছল চোখে ওর দিকে তাকিয়ে কিছু না বলে ভাইকে নিয়ে ঘরে চলে যায়। কিছুক্ষণ পরেই ওর কাকা তাড়া দিয়ে বলেন, কিরে মামনি, তোর হলো? তোর কাকিমা যে তোদের জন্য হাপিত্তেশ করে বসে আছেন। কাকা কাকিমা নন্দাকে মামনি বলেই ডাকেন। নন্দা বায়ের হাত ধরে ঘর থেকে বেরিয়ে এসে বলে, চলো আমরা রেডি। নন্দা এবার শাশুড়ি মাকে আর পিমণিকে প্রণাম করে বেরিয়ে পড়ে। সুভা বলেন, একটু দাঁড়াও তো নন্দা, তোর আঙুলটা একটু কেটে থুতু দিয়ে দিই, না হলে যে আমার মিষ্টি মেয়েটার নজর লেগে যাবে। বিপাশা বলে, আর পারি না, আর কত কি যে দেখতে হবে তা কে জানে, বলেই ঘরে ঢুকে যায়। ওরা বেরিয়ে যেতে সুভা দুর্গা দুর্গা বলে হাত তুলেই প্রণাম করেন ঠাকুরের উদ্দেশ্যে। বিপাশার বর অশোক কেন সৌমের বিয়েতে আসেনি সেটা সুভা বিপাশার থেকে জানার সময় পায়নি। আজ সুযোগ পেয়ে বিপাশার কাছে জানতে চান। বলেন, হ্যাঁ রে বিপাশা, সৌমের বিয়েতে অশোক এলো না কেন রে? তোর শাশুড়ি বলেই দিয়েছিলেন তিনি এত দূরে যাওয়া আসা করতে পারবেন না, তাই আসবেন না। তাই উনি আমাকে বলেছিলেন দূর থেকেই তোমার ছেলে বউকে আশীর্বাদ করব। কিন্তু উনি তো বলেছিলেন উনি আসতে না পারলেও তোদের দুজনকে পাঠিয়ে দেবেন। আর তুইও তো বললি অশোক বিয়ের দিন আসবে, কিন্তু এলো না কেন রে? বিপাশা বলে, তুমি অশোককে চেনো না, ও যে মা ন্যাওটা, মাকে একা ফেলে রেখে আসবে কি করে? বিপাশা অভিযোগের সুরে বলে, তুমি কি দেখে যে আমার বিয়ে দিলে তা কে জানে? ও তো আমার একটা কথাও শোনে না, মা যা বলবে সেটাই শিরোধার্য। সুভা বলে, এটা তো ভালো কথা, আজকাল কটা ছেলে আর নিজের গর্ভধারিণীর কথা ভাবে বল? তুই খুব ভাগ্য করে এমন স্বামী পেয়েছিস। জানিস, যে সন্তান মাকে ভালোবাসে তারা খুব সুখী হয়। বিপাশা মুখ বেঁকিয়ে বলে, হ্যাঁ, দেখছো না তোমার জামাইকে, নিজের মায়ের কথা শুনে একটা বাচ্চা দত্তক পর্যন্ত নিল না। উনি বলেন পরের বাচ্চা কি আর আপন হয়? জানে তো নিজের ছেলের দোষে আমার বাচ্চা হয়নি, সেটা ঢাকতে কত বাহানা। এটা যদি আমার দোষ হতো তাহলে কবেই আমাকে এখানে তুলে দিয়ে যেতেন, আবার হয়তো নতুন করে ছেলের বিয়েও দিতেন বংশ রক্ষা করার জন্য। সুভা বোঝে বিপাশার দুঃখের কথা, তবু বলেন, বর আর শাশুড়ির যত্ন করবি, ওরাই তোর আপনজন, ওরা ভালো থাকলে তুইও ভালো থাকবি। সুভা বোঝে বিপাশা কেন নন্দাকে সহ্য করতে পারে না। নিজের যদি সন্তান থাকতো তাহলে হয়তো ওর স্বভাবটা একটু অন্যরকম হতো। ওর নিজের দোষেই যে ওদের বাচ্চা হয়নি সেটা বিপাশা যাতে জানতে না পারে, সেটা সুভার হাত দুটো ধরে ওর শাশুড়ি অনেকবার বলতে বারণ করে দিয়েছেন। সত্যি উনি খুব ভালো মানুষ, আর অশোকের তো কথাই নেই। ও অনায়াসেই বিপাশাকে ডিভোর্স দিয়ে আবার বিয়ে করতে পারত, কিন্তু তা করেনি।
বিপাশা না জেনে যতই ওদের দোষারোপ করুক না কেন, শুভা জানে ওরা কতটা ভালো। বিপাশা যদি শোনে ওর কারণেই ও মা হতে পারবে না, তাহলে হয়তো আঘাত পাবে, আর তাতে যদি কিছু করে বসে, তাই সব দায় অসুখ নিজের কাঁধেই নিয়ে নেয়। শুভার মনে পড়ে শুভার বিয়ে 2 বছর পরেও যখন ওদের বাচ্চা হচ্ছে না, তখন ওরা ডাক্তার দেখায় এবং দুজনকেই অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হয়। তাতেই ধরা পড়ে যে ওর স্বামী শুভঙ্কর বাচ্চার জন্ম দিতেই অপারগ। তখন দুজনেই খুব ভেঙে পড়ে। তখন শুভার শাশুড়ি মায়ের কথাতেই 7 দিনে সৌম্যকে দত্তক না হয়। আসলে বিপাশাও তখন খুব ছোট, তাই এত ব্যাপারও জানে না। সৌম্যকে যখন আনা হয় তখন ছোট্ট বিপাশা খুব খুশি হয়। দুজনে একসাথেই শুভার কাছে মানুষ হয়। সৌম্যের বাবা তথা শুভার স্বামী শুভঙ্কর যখন বেশ বড়, তখন বিপাশার জন্ম হয় এবং জন্মের পরই শুভঙ্কর এক পথে দুর্ঘটনায় ওর বাবাকে হারায়। শুভঙ্কর কিন্তু বোনকে খুব ভালোবাসত। বিপাশা ছোট থাকতেই ওরা ওদের মাকে হারিয়ে অনাথ হয়ে যায়। ছোট্ট বিপাশা শুভা আর শুভঙ্করকে আঁকড়ে ধরেই বড় হয়। ওরাও সৌম্য আর বিপাশাকে আলাদা চোখে দেখেনি। দুজনকেই একই জিনিস দিত, যাতে দুজনের মধ্যেই ভাব ভালোবাসা থাকে, হিংসা না হয়। এইভাবেই দুজন বড় হয় ঠিক ভাই বোনের মতো করে। হঠাৎ বিপাশার ডাকে সম্বিত ফিরে আসে শুভার। বিপাশা বলে, কি ভাবছো গো বৌমণি? শুভা বলেন, কিচ্ছু না রে। বিপাশা, তোকে একটা কথা বলবো, রাগ করবি না তো? বিপাশা বলে, বলো না বৌমণি। বলেই শুভার গা ঘেঁষে বসে। শুভা ওর মাথায় হাত বুলিয়ে বলেন, সৌম্যকে তুই খুব ভালোবাসিস না রে? বিপাশা ঘাড় নাড়িয়ে হ্যাঁ বলে। শুভা বলেন, তাহলে এর বউয়ের সাথে এমন ব্যবহার করিস কেন? সৌম্য জানতে পারলে কষ্ট পাবে না? ওকে কষ্ট পেতে দেখলে তোর ভালো লাগবে? ও যদি তোর ওপর রাগ করে, তোর সাথে কথা না বলে, তখন তোর কষ্ট হবে তো? বল।